অধ্যায় ৮ ভ্রাতৃহত্যা যুদ্ধ শেষের মৃত্যুদূত ভালো চিকিৎসকের ঘটনা যাদের আমার দাদিমা ঠাকুরের আপনজন বলে বিবেচনা করতেন, শ্যামলী নাসরিন চৌধুরী হচ্ছেন তেমনই একজন মানুষ। তার সাথে দেখা হওয়ার সাথে সাথেই মনে হবে তিনি কতটা মহৎ হৃদয় ও মমতাময়ী। তার সাথে সাক্ষাৎ হওয়ার আগে ওই পরিস্থিতি অনুধাবন করা দুরূহ হবে যে কিভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে তার স্বামী ডাক্তার আলিম চৌধুরী নিখোঁজ হয়েছিলেন। ১৯৭১ সালে ডাক্তার ও মিসেস আলিম চৌধুরী ঢাকায় পুরানা পল্টনে একটি তিনতলা বাড়িতে বাস করতেন। চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আলিম চৌধুরীর তিনতলা বাসার নিচতলায় ছিল তার নিজের ক্লিনিক ও ওপরের দুটি তলায় তারা বসবাস করতেন। ডাক্তার চৌধুরী ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের একনিষ্ঠ সমর্থক। ১৯৭১ সালে ২৫-২৬ মার্চ রাতে ঢাকায় সামরিক অভিযান শুরু হলে সৈয়দ নজরুল ইসলাম, যিনি পরে প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি ডাক্তার আলিম চৌধুরীর বাসায় আশ্রয় নেন। ঠিক এর আগে তিনি ছিলেন ডাক্তার আলিমের বোনের বাসায়। তাকে ডাক্তার আলিমের বাড়ির দোতলার একটি কক্ষে ২৯ মার্চ পর্যন্ত লুকিয়ে রাখা হয়। এরপর শাড়ি ও বোরকার আবরণে রাষ্ট্রের ভবিষ্যৎ প্রধানকে নিয়ে যাওয়া হয় অন্য একটি গোপন জায়গায়, যেখান থেকে তিনি ভারতে পালিয়ে যান। এভাবে চৌধুরী পরিবার আওয়ামী লীগের অন্যতম প্রধান রাজনৈতিক নেতাকে আতিথেয়তা প্রদান করেছিলেন। আশ্চর্যের বিষয় হল, ওই ডাক্তার পরিবারটি একইভাবে কট্টর পাকিস্তানি সমর্থক একজন আল-বদর সদস্যকেও আশ্রয় দিয়েছিলেন, যে আল-বদর তৈরি করেছিল পাক জান্তা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে স্থানীয়ভাবে সহায়তা দান করার উদ্দেশ্য নিয়ে। ১৯৭১ সালের জুলাই মাসের কোনো একদিন ডাক্তার আলিমের প্রতিবেশী জনাব মতিন একজন আগন্তুককে সাথে নিয়ে ডাক্তার আলিম চৌধুরীর বাসায় আসেন। তিনি জানান, ওই ভদ্রলোকের ঘরবাড়ি কিছু লোক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর তাই তার পরিবার বর্তমানে গৃহহীন হয়ে পড়েছে, এবং তিনি ডাক্তার আলিমকে লোকটিকে তার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেন। মিসেস চৌধুরী জানান, তিনি বাধা দিয়েছিলেন, কিন্তু যেভাবেই হোক তারা ডাক্তার আলিম চৌধুরীকে রাজি করাতে সক্ষম হন। লোকটি তার স্ত্রী ও পুত্রকে নিয়ে নিচতলায় আশ্রয় নেন। ফলে ডাক্তার আলিম তার নিজের ক্লিনিক স্থানান্তরিত করেন দোতলার ড্রয়িং রুমে। ডাক্তার চৌধুরীর নতুন মেহমানটি ছিলেন মাওলানা আব্দুল মান্নান। স্বাধীনতাকামী বাংলাদেশিদের ভাষ্য অনুযায়ী মাওলানা আব্দুল মান্নান ছিলেন স্থানীয়ভাবে পাকিস্তান সেনাবাহিনীর সহায়ক শক্তি আল-বদর সংগঠনের শীর্ষস্থানীয় একজন সদস্য। আল-বদর গঠনের ব্যাপারে পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল নিয়াজি লিখেছেন, যদিও এ সংগঠনের সদস্য সংগ্রহ আজই শুরু হয়েছিল, তবে তাদের গঠন করার আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হয় ১৯৭১ সালের আগস্ট মাসে। গঠন করা হয় আল-বদর ও আল-শামস নামে সংগঠনের দুটি আলাদা শাখা। স্কুল ও মাদ্রাসার দেশপ্রেমে উদ্বুদ্ধ ও উচ্চশিক্ষিত যুবকদের অন্তর্ভুক্ত করা হয় আল-বদর শাখায়, যেখানে তাদের প্রশিক্ষণ দেয়া হয় বিশেষ ধরনের অভিযান পরিচালনা করার জন্য। অপরদিকে বাকিদের নেয়া হয় আল-শামসে, যাদের দায়িত্ব ছিল ব্রিজ, গুরুত্বপূর্ণ স্থানসমূহ ও অন্যান্য এলাকার নিরাপত্তা বিধান করা। জেনারেল নিয়াজি লিখেছেন, রাজাকাররা ছিল আনুগত্যশীল সক্রিয় কর্মী, কিন্তু তাদের তেমন বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়নি, ও রাজাকারদের অস্ত্রশস্ত্র ছিল সেকালের ধরনের। রাজাকাররা পুরোদমে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার মতো শক্তি ছিল না। রাজাকার ও তাদের পরিবারের সদস্যরা হরহামেশাই বিদ্রোহী বাঙালিদের দ্বারা নাজেহাল হতো। পূর্ব পাকিস্তানে বিভিন্ন পর্যায়ে রাত-দিন যুদ্ধে ব্যস্ত থাকার কারণে রাজাকারদের প্রশিক্ষণ দেওয়ার মতো লোকবল ও সময় ছিল না সেনাবাহিনীর। রাজাকার সদস্য সংগ্রহ করা হয় পাকিস্তান অনুগত বাঙালিদের মধ্য থেকে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ করতে ও সঠিকভাবে পরিচালনা করতে তাদের সাথে একত্রে রাখা হয় পশ্চিম পাকিস্তানি পুলিশ ও অবাঙালিদের। পরবর্তী মাসগুলোর দৈনন্দিন জীবনের যে বর্ণনা মিসেস চৌধুরী দিয়েছেন, তা ছিল যুক্তিতর্কের বাইরের এক পরিস্থিতির বর্ণনা। নিচতলায় পাক সেনারা সব সময় যাওয়া আসা করত মাওলানা মান্নানের কাছে, আর প্রায় দিনই তারা সেখানে থাকত অনেক রাত পর্যন্ত। আল-বদর সদস্যরা মাওলানা মান্নান ও ডাক্তার চৌধুরীর গেট পাহারা দিত। অন্যদিকে ওপরতলায় মুক্তিযোদ্ধারা প্রতিদিন ক্লিনিকে আসত, যেখানে তাদের ফ্রি চিকিৎসা দিতেন ডাক্তার চৌধুরী, ও প্রয়োজনে তারা ডাক্তার আলিমকে গাড়িতে করে নিয়ে যেত নিরাপদ স্থানে।
ডাক্তার চৌধুরী সে সময় মুক্তিযোদ্ধাদের জন্য সংগ্রহ করতেন অর্থ ও ঔষধ। তিনি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফজলে রাব্বি ও আরও কয়েকজন চিকিৎসক একটি গোপন হাসপাতালে গিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেবার জন্য। মিসেস চৌধুরী আমাকে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী তাকে ডেকে পাঠান ও জিজ্ঞেস করেন নিচতলায় আলবদরদের আসা যাওয়া আর ওপরতলায় মুক্তিযোদ্ধাদের আনাগোনা নিয়ে সে সময় আমরা কি ভেবেছে। মিসেস চৌধুরী এর কোনো উত্তর দিতে পারেননি। আমি মিসেস চৌধুরীর কাছে জানতে চেয়েছিলাম যে প্রতিবেশীটি মাওলানা মান্নানকে আশ্রয় দিতে তার কাছে নিয়ে আসেন, তিনি কি জেনে শুনে নিয়ে এসেছিলেন নাকি ভালো মন নিয়ে একজন লোকের উপকার করতেই তাদের কাছে এনেছিলেন। মিসেস চৌধুরী নিশ্চিত করে এর উত্তর দিতে পারেননি, কারণ ওই প্রতিবেশীর সাথে তাদের বেশ ভালো সম্পর্কই ছিল। এমনকি মার্চ মাসে সৈয়দ নজরুল ইসলামকে লুকিয়ে পালাতে যে বোরকাটি ব্যবহার করা হয় সেটিও ছিল ওই প্রতিবেশীর বোরকা। এটা স্পষ্ট নয় যে কেন চৌধুরী পরিবার তাদের অযাচিত অতিথিদের সেখানে আসতে বারণ করেননি, নিজেরা সেখান থেকে চলে যাননি, বা তাদের স্বাধীনতাকামী তৎপরতা চালানোর জন্য ভিন্ন স্থান বেছে নেননি। ভারত ও পাকিস্তানের মধ্যে পুরাদমে যুদ্ধ শেষের দিকে তারা অন্যত্র চলে যাওয়ার কথা চিন্তা করেছিলেন, কিন্তু কোথাও চলে যাননি। এ সবই অনেকের কাছে খুব কাঁচা কাজ বলে মনে হতে পারে, তবে যতক্ষণ না শ্যামলী নাসরিন চৌধুরীর সরলতা ও মহত্বের মুখোমুখি কেউ হবে, ততক্ষণ পর্যন্ত কেন এমন হল তা বোঝা সম্ভব হবে না। মাওলানা মান্নান সবসময় ডাক্তার চৌধুরীর সাথে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতেন ও তাকে আশ্বস্ত করতেন এই বলে যে তিনি তার ওই দুঃসময়ে সাহায্যের কথা কখনো ভুলবেন না। যদি ডাক্তার আলিম কখনো বিপদে পড়েন তাহলে তিনি তার পাশে থাকবেন। মাওলানা মান্নান এও বলেন যে তিনি সেখানে থাকতে তার মতো একজন ভালো চিকিৎসকের কোনো বিপদ আসবে না। মিসেস চৌধুরীর ভাষ্য অনুযায়ী ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বিকেলে ঢাকায় ভারতীয় বিমানবাহিনী প্রচণ্ড গোলাবর্ষণ করছিল। ঠিক ওই সময় গায়ে কাদামাটি মাখানো ছোট একটি মাইক্রোবাস এসে থামে মাওলানা মান্নানের দরজার সামনে। এ ধরনের গাড়ি সেখানে প্রায়ই যাওয়া আসা করত, আর তাই এতে চৌধুরী পরিবারের লোকজন তেমন বিরক্ত বোধ করেননি। ইতোমধ্যে দুজন বন্দুকধারী আলবদর সদস্য ডাক্তার আলিম চৌধুরীর ঘরের ভিতরে প্রবেশ করতে চায়। ডাক্তার চৌধুরী মাওলানা মান্নানের দরজায় অনেকবার ধাক্কা দিয়েছিলেন, কিন্তু মাওলানা দরজা খুলে দেননি। তিনি শুধু ভিতর থেকে বলেন, আপনি যান, আমি সেখানে থাকব আপনার জন্য। ওই দুই বন্দুকধারী ডাক্তার আলিমকে মাইক্রোবাসে করে নিয়ে চলে যায়। তার পরনে ছিল একটা সাধারণ লুঙ্গি আর গায়ে ভাষায় পরা জামা। মিসেস চৌধুরী আমাকে বলেছেন তিনি মাওলানা মান্নানকে সে সময় হস্তক্ষেপ করতে অনুনয় বিনয় করেছিলেন, কিন্তু মাওলানা কিছুই করেননি। মাওলানা মিসেস চৌধুরীকে বলেন যে ওই যুবকরা তার ছাত্র এবং তারা ডাক্তার চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাজলে রাব্বি ও অন্যান্যদের নিয়ে যাচ্ছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। ডাক্তার চৌধুরী ওই রাতে আর ফিরে আসেননি। মিসেস ফাজলে রাব্বিকে টেলিফোন করলে তিনি নিশ্চিত করেন যে ডাক্তার ফাজলে রাব্বিকেও একই সময়ে একইভাবে নিয়ে যাওয়া হয়েছে। পরদিন অর্থাৎ ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তান সেনাবাহিনী ভারতের নিকট আত্মসমর্পণ করে। যুদ্ধ শেষ হলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নাম নিয়ে বিশ্বে আত্মপ্রকাশ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে। জয় বাংলা ধ্বনিতে আকাশ বাতাস আর রাস্তা পূর্ণ হয়ে ওঠে। মিসেস চৌধুরী তার দেওর হাফিজকে খোঁজে তার বাসার দুজন কাজের ছেলেকে পাঠানোর চেষ্টা করেন। দেওরের বাসার টেলিফোনটি ছিল অকেজো, তবে রাস্তায় সর্বত্র যখন তখন গুলিবর্ষণের ঘটনা ঘটছিল বলে কাজের ছেলে দুটি ফিরে আসে। মিসেস চৌধুরী বলেন, একটা কাপড়ের পুটলি হাতে মাওলানা মান্নান আবার অকস্মাৎ দোতলায় এসে হাজির হন ও আশ্রয়ের জন্য পুনরায় অনুনয় বিনয় করেন। আতঙ্কের স্বরে তিনি বলতে থাকেন আশ্রয় না পেলে তারা তাকে হত্যা করবে। মিসেস চৌধুরী তাকে ভিতরে ডাইনিং রুমে যেতে বলেন। মাওলানা মান্নান ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ পরই এক অস্ত্রধারী মুক্তিযোদ্ধা সেখানে হাজির হয়ে মিসেস চৌধুরীকে জিজ্ঞেস করেন, ওই দুর্বৃত্তটি কোথায় যে আলিম ভাইকে হত্যা করেছে? এ কথা শুনে মিসেস চৌধুরী হতবাক হয়ে যান, কিন্তু মাওলানাকে সেখানে আর পাওয়া যায়নি। কিভাবে যেন তিনি সেখান থেকে সটকে পড়েছিলেন। ডাক্তার চৌধুরীর ভাই হাফিজ ১৭ ডিসেম্বর বাসায় ফিরে আসেন। তারা সকলে ডাক্তার চৌধুরীর সন্ধান করেন, কিন্তু কেউ কোনো খবর দিতে পারেনি। অবশেষে ১৮ ডিসেম্বর তার মৃতদেহ রায়ের বাজারে খোলা ইটের ভাটায় আরও অনেক সুপরিচিত বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবীর লাশের সাথে পাওয়া যায়, যারা সকলেই ছিলেন স্বাধীন বাংলাদেশের সমর্থক। প্রত্যেকের হাত পিছমোড়া বাঁধা ছিল ও চোখ বন্ধ ছিল কাপড় দিয়ে। ধারণা করা হয় তাদেরকে হত্যা করা হয়েছিল ১৫-১৬ ডিসেম্বর ৯ রাতে।
রায়ের বাজারে ইটের ভাটায় প্রাপ্ত অন্যান্য নিহতের আপনজনদের দেওয়া তথ্য অনুযায়ী 15 ডিসেম্বর প্রায় একই কায়দায় আল-বদর সদস্যরা ওই কাদা মাখানো গাড়িতে করে সকলকে ধরে নিয়ে যায়। আবার অনেকের লাশও পাওয়া যায়নি। মিসেস চৌধুরীর দেওয়া বর্ণনা অনুযায়ী ডাক্তার আলিম চৌধুরীর বুকে অনেকগুলো বুলেটের আঘাত ছিল ও বাম ললাটে ও বাম তলপেটে ধারালো কোনো কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল, যা দেখে মনে হয়েছিল তাকে বেয়োনেট দিয়েও আঘাত করা হয়েছে। তার পরনে ছিল সেই গেঞ্জি, জামা আর লুঙ্গি যা পরা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়। মিসেস চৌধুরী দেখেছিলেন যে তার মুখমণ্ডল অস্বাভাবিকভাবে কালো হয়ে গেছে, কিন্তু তার শরীর সেখানে পড়েছিল 2 দিন কিঞ্চিত জমে থাকা পানিতে মুখ উপড়ে করা। যে গামছা দিয়ে তার চোখ বাঁধা ছিল সেটি জড়িয়েছিল তার গলায়। ডিসেম্বরের হত্যাকাণ্ড। যুদ্ধের শেষ মুহূর্তে মুক্তিযুদ্ধ সমর্থক বুদ্ধিজীবী ও পেশাজীবীদের ডেথ স্কোয়াড ধরনের হত্যাকাণ্ড ছিল 1971 সালের যুদ্ধের একটি চরম নিষ্ঠুরতা। এই হত্যাকাণ্ড সম্পর্কে অনেক প্রশ্ন রয়েছে। প্রকৃতপক্ষে কতজনকে এভাবে হত্যা করা হয়েছে? কে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে ও এই হত্যাকাণ্ড ঘটানোর কারণ কি? এসব প্রশ্ন আজও রহস্যই থেকে গেছে। মনে হয় না যে বাংলাদেশে সরকারিভাবে এ হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু তদন্ত হয়েছে। তবে ডাক্তার আলিম চৌধুরীর পরিবারের সদস্যদের স্মৃতিচারণ থেকে ডাক্তার আলিম চৌধুরীর বিষয়টি ও একই হত্যাকাণ্ডে অন্যান্য নিহতদের আত্মীয় ও বন্ধুবান্ধবের দেয়া বর্ণনার তুলনা এবং রায়ের বাজার হত্যাকাণ্ডে একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তির দেয়া বর্ণনা থেকে বেরিয়ে এসেছে কিছু সঙ্গতিপূর্ণ তথ্য। নিহত সকল ব্যক্তিকেই তাদের বাড়ি থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে, অধিকাংশ ব্যক্তিকে 14-15 তারিখে একদল সশস্ত্র বাঙালি যুবক নিহত ব্যক্তিদের পরিবার যাদেরকে আল-বদর হিসেবে চিহ্নিত করেছেন তারা ছোট মাইক্রোবাসে করে ধরে নিয়ে যায়। তাদের অনেকের মৃতদেহ পাওয়া যায় রায়ের বাজার ইটের ভাটায় 4 বা 5 দিন পরে। মৃতদেহগুলোর প্রত্যেকের হাত দুটো পিছমোড়া করে বাঁধা ছিল ও চোখ বন্ধ করা ছিল গামছা বা কাপড় দিয়ে। অনেক মরদেহ কখনোই পাওয়া যায়নি বা শনাক্ত করাও সম্ভব হয়নি। ডিসেম্বর মাসে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল এবং কেন? এটা ব্যাপকভাবে প্রচারিত ও বিশ্বাস করা হয় যে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল রাও ফরমান আলী খান ছিলেন স্বাধীনতার সমর্থক বাঙালি বুদ্ধিজীবীদের ডিসেম্বর হত্যাকাণ্ডের মুখ্য পরিকল্পনাকারী। এরূপ ধারণা করার প্রাথমিক কারণ হচ্ছে অভিযোগ করা হয়ে থাকে যে তার লেখা বাঙালি বুদ্ধিজীবীদের নামের একটি তালিকা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশিদের হাতে পড়েছিল। মেজর জেনারেল রাও ফরমান আলী খান ছিলেন 1971 সালে পূর্ব পাকিস্তানের সেনা অভিযানের দৃশ্যপটে অন্যতম বিতর্কিত ব্যক্তি। তিনি মার্চের পর থেকে যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসনের বেসামরিক বিভাগের দায়িত্বে ছিলেন এবং ওই সময়কার পূর্ব পাকিস্তানে গভর্নরের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ধারণা করা হয় তিনি যুদ্ধকালীন সময়ে জান্তার সদর দপ্তরের সাথে পৃথকভাবে যোগাযোগ বজায় রেখেছিলেন ও আত্মসমর্পণের সময় ইস্টার্ন কমান্ডের কমান্ডার জেনারেল নিয়াজিকে না জানিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন। প্রশ্ন করা হয়, কী উদ্দেশ্যে মেজর জেনারেল রাও ফরমান আলী খান বা পাকিস্তান সেনাবাহিনী ঠিক আত্মসমর্পণের আগ মুহূর্তে স্বাধীনতার সমর্থক বুদ্ধিজীবীদের হত্যা করেছিল? এ ব্যাপারে স্বাধীনতার সমর্থক বাঙালিরা অভিযোগ করেন পশ্চিম পাকিস্তানি ও পূর্ব পাকিস্তানে তাদের বাঙালি সমর্থকরা চেয়েছিল যে যাতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর যাতে দেশটি মেধাশূন্য হয়ে পড়ে। তাই বিশেষ করে বিশিষ্ট বুদ্ধিজীবীদের বেছে বেছে নিশ্চিহ্ন করা হয়। যুদ্ধ পরবর্তী পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো সরকার গঠিত হামুদুর রহমান কমিশন রিপোর্টে বলা হয়েছে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে কমিশন মেজর জেনারেল রাও ফরমান আলী খান, লে জে নিয়াজি, ঢাকা বিভাগের উপসামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জামশেদকে জেরা করেছেন। তিনজনই বিবৃতি দিয়ে বলেন তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার দেয়া তালিকা অনুযায়ী কিছু লোককে গ্রেফতার করার সম্ভাবনার বিষয়টি বিবেচনা করেছিলেন। মেজর জেনারেল রাও ফরমান আলী খান পরামর্শ দিয়েছিলেন কাউকে গ্রেফতার না করার জন্য। লে জে নিয়াজি জানিয়েছিলেন যে তালিকাটি তাকে দেওয়া হয়েছিল সেটি ছিল গেরিলা নেতাদের, কোনো বুদ্ধিজীবীর নয়। তারপরও তিনি কাউকে গ্রেফতার করতে দেননি। মেজর জেনারেল জামশেদ বলেছিলেন ওই ধরনের পরিকল্পনা ছিল অবাস্তব ও তিনি এর বিপক্ষে পরামর্শ দিয়েছেন।
তিনজন সেনা জেনারেলই বলেছিলেন সেনাবাহিনী কোনো বুদ্ধিজীবী বা পেশাজীবীকে যুদ্ধের শেষ দিন পর্যন্ত গ্রেফতার বা হত্যা করেনি। এমনকি যদি মেজর জেনারেল ফরমানের হাতের লেখায় সন্দেহভাজন স্বাধীনতা সমর্থকদের তালিকাও পাওয়া যায়, তাহলেও এতে নিশ্চিতভাবে প্রমাণিত হয় না যে তিনি ওই বুদ্ধিজীবী হত্যার মূল নীলনকশা প্রণয়নকারী। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান সেনাবাহিনী এমনিতেই যুদ্ধে প্রচণ্ডভাবে ব্যস্ত হয়ে পড়েছিল ও ভারতের কাছে পরাজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। তবে এটা সম্ভব যে রাজাকার আলবদর বাহিনীর দল, যেগুলোকে সেনাবাহিনী আগেই গঠন করেছিল, সেসব আধা সামরিক বাহিনীর বাঙালি সদস্যরা যুদ্ধের শেষ দিনগুলোতে তাদের নিজেদের মতো করে স্থানীয়ভাবে অভিযান চালাতে শুরু করে। তাদের হাতে ওই নামের তালিকা থাকার সম্ভাবনাই ছিল বেশি, বা তারা নিজেরাও তালিকা তৈরি করে থাকতে পারে, কারণ তারাই ছিল গেরিলাদের স্থানীয় সমর্থকদের ব্যাপারে মূল গোয়েন্দা তথ্য সংগ্রহকারী। কে বা কারা পরিকল্পনা প্রণয়ন ও স্বাধীনতার সমর্থক বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তা জানার একমাত্র উপায় হচ্ছে যারা ওই চরম গর্হিত কাজ করেছিল তাদের কারো নিকট থেকে পূর্ণ সহযোগিতা আদায় করা। প্রয়োজনীয় তথ্য উদ্ধারের জন্য একটি উপযুক্ত বিচার বিভাগীয় তদন্ত এক্ষেত্রে তথ্য সংগ্রহে সহায়ক হতে পারে। তবে যারা ওরকম তথ্য দিবে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ও কিছুটা দায়মুক্তির ব্যবস্থা করা যেতে পারে। স্বাধীনতার সমর্থক যাদেরকে টার্গেট করা হয়েছিল ও নিহত সকলের পরিবারের সদস্যদের বর্ণনা ছিল একই রকম। এক্ষেত্রে ওইসব বর্ণনা অনুযায়ী সবাইকে একই পদ্ধতিতে কাদামাটি মাখা একটা বিশেষ মাইক্রোবাসে পিছনে হাত বেঁধে ও কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল আলবদরের যুবক সদস্যরা। সব পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যে দেখা যায় বুদ্ধিজীবী ও পেশাজীবীদের যারা ধরে নিয়ে যায় তাদের সকলেই ছিল বাঙালি। একইভাবে রায়ের বাজারে হত্যাকাণ্ডের একমাত্র বেঁচে যাওয়া ব্যক্তির দেয়া সাক্ষ্য প্রমাণে জানা যায় বুদ্ধিজীবী ও পেশাজীবীদের অপহরণকারী ও হত্যাকারীরা ছিল সকলেই বাঙালি। ডাক্তার আলিম চৌধুরীর পরিবারের সদস্যরা মাওলানা মান্নানকে তার হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছিলেন। যুদ্ধের পর মাওলানা মান্নান চলে যান অজ্ঞাত স্থানে। সে সময় তার ছবিসহ বিস্তারিত বর্ণনা দিয়ে বাংলাদেশে তাকে গ্রেফতার করার জন্য একে ধরিয়ে দিন শিরোনামে বিজ্ঞাপন মারফত ব্যাপক প্রচারণা চালানো হয়। একসময় তার অবস্থান জানা যায় ও অল্প সময়ের জন্য তাকে আটকানোও যায়, তবে তাকে চলে যেতে দেওয়া হয়। চৌধুরী পরিবার উল্লেখ করেন মাওলানা মান্নানকে সাধারণ হত্যা মামলার আসামি করে বিচার করা সম্ভব ছিল না, কারণ তিনি নিজে অপহরণ বা হত্যা করেননি। এছাড়াও তিনি ডাক্তার আলিম চৌধুরীর বাসায় ছিলেন যুদ্ধের প্রায় পুরো সময়টুকু। তার পরিবারের মতে একমাত্র মানবতার বিরুদ্ধে অপরাধ এই বিষয়টিকে সামনে রেখে একটি সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে পরিচালিত নির্মূল অভিযানে ওইসব অপরাধী কতটুকু জড়িত ছিল, কে বা কারা অপহরণ করেছে, কে বন্দুকের ট্রিগার টিপেছে তা খুঁজে বের করা সম্ভব। মাওলানা সম্পর্কে শুধু এটুকুই বলা যায় যে তিনি হয় অক্ষম ছিলেন, নয়তো তার কোনো ইচ্ছে ছিল না ডাক্তার আলিম চৌধুরীকে রক্ষা করার, যে মানুষটি তাকে তার চরম দুর্দিনে আশ্রয় দিয়েছিলেন। অবশ্যই তিনি ঋণী ছিলেন ডাক্তার আলিমের কাছে, কিন্তু সেই ঋণ শোধে তিনি ব্যর্থ হয়েছিলেন। মাওলানা মান্নান 1971 সালে বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করলেও স্বাধীন বাংলাদেশে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন। আমার ঢাকা সফরকালে সেখানে অসংখ্য বিলবোর্ড দেখেছি একটি দৈনিক পত্রিকার, যার মালিক হচ্ছেন মাওলানা মান্নান। তিনি রাজনীতিতে ও সামাজিক পর্যায়ে ছিলেন বেশ সক্রিয় এবং এক পর্যায়ে স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ সরকারের একজন পূর্ণ মন্ত্রীর পদেও আসীন হয়েছিলেন। শ্যামলী নাসরিন চৌধুরী তার স্বামীর খুনিদের বিচারের আওতায় আনার জন্য অনমনীয়ভাবে দাবি করে আসছেন অনেক দিন ধরে। এক্ষেত্রে বাইরে তার নম্র স্বভাবের আড়ালে তাকে মনে হয়েছে শক্ত ধাতু দিয়ে তৈরি এক মহিলা হিসেবে। তিনি প্রকাশ্যে অনবরত মাওলানা মান্নানের নাম উল্লেখ করে তাকে তার স্বামীর খুনি বলে চিহ্নিত করেছেন, এবং তিনি আমাকে বলেছেন বিচারের দাবি করায় মাওলানা মান্নানও তাকে ও তার মেয়েকে হুমকি প্রদান করেছিলেন। বুদ্ধিজীবী ও পেশাজীবীদের তুলে নিয়ে যাওয়া ও তাদের মৃতদেহগুলো পাওয়ার মাঝের সময়ে কি ঘটেছিল? চিহ্নিত ব্যক্তিদের বাসে তুলে নেওয়ার পর কি হয়েছিল সে সম্পর্কে জানা যায় রায়ের বাজারের হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হিসাবরক্ষক দেলোয়ার হোসেনের কাছ থেকে। হোসেন তেমন কোনো বিশেষভাবে পরিচিত বুদ্ধিজীবী বা পেশাজীবী ছিলেন না, এবং স্পষ্ট নয় যে কী কারণে তাকেও উঠিয়ে নেওয়া হয়েছিল ওইসব বিশিষ্ট ব্যক্তিদের সাথে।
তিনি লিখেছেন তাকে তার শান্তিবাগের বাসা থেকে 14ই ডিসেম্বর সকালে তুলে নিয়ে যাওয়া হয় এবং তার বাসার পাশের এক হোস্টেল থেকে ধরে আনা এক ব্যক্তির সাথে তোলা হয় কাদামাটি মাখানো বাসে। তার 2 হাত মুড়ে পিছনে নিয়ে বাঁধা হয় ও তার চোখ ঢেকে দেওয়া হয় কাপড় দিয়ে। পথে বিভিন্ন স্থানে থামিয়ে আরও অনেককে উঠানো হয় বাসে। চোখ বাঁধা অবস্থায় গন্তব্যে পৌঁছলে তাকে সিঁড়ি দিয়ে ঠেলে ওপরে তোলার পর একটি ঘরে, যেখানে আরও লোক ছিল, তাদের ওপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কেউ একজন তার হাতের বাঁধন খুলে দেওয়ার সময় হোসেন উচ্চস্বরে কেঁদে ওঠেন। চোখের কাপড় কিছুটা ঢিলে করে হোসেন দেখেন যে তার হাতের বাঁধন খুলে দিয়েছে সে 8-9 বছরের এক বালক মাত্র। বালকটির বাহুর চামড়া ছিল কাটা ও তার হাত দুটি ছিল ফোলা। ঘরের মেঝে ছিল রক্তাক্ত ও মেঝেতে রক্তমাখা কাপড় পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে। সেখানে প্রত্যেক ব্যক্তিই ছিল আহত ও ক্ষতবিক্ষত, যা দেখে নিশ্চিত হওয়া যায় যে তাদের নির্যাতন করা হয়েছে। হোসেনের মতে ওই বালকটি পুনরায় তার হাত দুটো ঢিলে করে বেঁধে দেয় ও তিনি নিজে চোখ বেঁধে রাখা কাপড় এমনভাবে রাখেন যাতে বাইরের দৃশ্য কিছুটা দেখা সম্ভব হয়। সেদিন সন্ধ্যায় আরও অনেক বন্দী ধরে নিয়ে আসা হয় ও 3 বা 4 জন লোক এসে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। হোসেন দেখেন প্রায় সকল বন্দীই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও এ ধরনের লোকজন। জিজ্ঞাসাবাদ ও উত্তর পর্ব চলছিল সম্পূর্ণ বাংলায়। প্রশ্নের সাথে সাথে চলছিল ব্যঙ্গ, বিদ্রূপ ও অবমাননা। পেটানোও হচ্ছিল একই সাথে। এরপর জিজ্ঞাসাবাদকারী লোকগুলো ওই স্থান ত্যাগ করে চলে যায়। মধ্যরাতে বা তার কিছুটা পরে বন্দীদের আবার ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে 3টি বাসে উঠানো হয়। বাস 3টি এক জায়গায় থেমে যাওয়ার পর সেখান থেকে বন্দীদের কিছু দূর নিয়ে যাওয়া হয় হাঁটিয়ে। হোসেন সেখানে দেখেন একটি বট গাছ, একটি বড় বিল, হ্রদের মতো, এবং 130-40 জন অন্যান্য বন্দীদের বসে থাকতে। হোসেনের দেওয়া ভাষ্য অনুযায়ী এরপর আল বদরের সদস্যরা বন্দীদের হাত দড়ি দিয়ে পিছনে বাঁধতে আরম্ভ করে। হোসেনকে বাঁধা হয়েছিল তার পিছনে দাঁড়ানো লোকটির গেঞ্জির সাথে, তার অর্থাৎ হোসেনের গেঞ্জি দিয়ে। এরই মধ্যে একজন বন্দী চিৎকার করে বলে ওঠেন, তোমরাও তো বাঙালি, আমাদের হত্যা করছো কেন? হত্যাকারীরা বন্দীদের এক একটি দলে ভাগ করে নিয়ে যায় পাশের ফাঁকা মাঠে। তারপরই চালায় গুলি। একই সাথে চলে বেয়োনেটের খোঁচা। তার সামনেই হত্যাকারীরা যখন হত্যাকাণ্ডে ব্যস্ত, হোসেন তখন তার গেঞ্জির বাঁধন খুলে ফেলেন ও ঢিলে করে বাঁধা হাতের বাঁধন খুলে ও চোখ বেঁধে রাখা কাপড় ফেলে মরিয়া হয়ে দৌড় দেন জীবন বাঁচানোর তাগিদে। পিছনে চিৎকার ও গুলির শব্দ হোসেনের কানে আসছিল, কিন্তু পানি ও কাদার মধ্যে দিয়ে মরিয়া হয়ে সেখান থেকে তিনি পালাতে সক্ষম হন। বাকি রাতটুকু হোসেন কাটিয়ে দেন নদীর ধারে। সকালে হাঁটতে শুরু করেন গ্রামের দিকে। তার দেওয়া বটগাছের বর্ণনা থেকে গ্রামবাসীরা ওই স্থানটিকে শনাক্ত করে রায়ের বাজারের ঘাট হিসাবে। তবে দেলোয়ার হোসেনের দেওয়া বর্ণনাকে দৃঢ়ভাবে সত্য হিসাবে সমর্থন করার মতো সাক্ষ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের উপর মিথ্যা রিপোর্ট। হত্যাকাণ্ডগুলো ছিল নিঃসন্দেহে ভয়াবহ, তারপরও ওই ঘটনাগুলোকে অতিরিক্ত ভয়াবহতার অলঙ্করণ দিয়ে প্রকাশ ও প্রচার করা হয়েছে। এ ধরনের প্রচারণায় যেমন একদিকে নিহতদের আপনজনরা অতিরিক্ত মানসিক আঘাতের মুখোমুখি হয়েছেন, তেমনি প্রকৃতপক্ষে সে সময় কী ঘটেছিল সে সংক্রান্ত প্রামাণ্য দলিল তৈরির কাজকেও বাধাগ্রস্ত করেছে। ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আমাকে অত্যন্ত দৃঢ়তার সাথে জানান যে মুক্তিযুদ্ধকালে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে নিহতদের বিশেষ পদ্ধতিতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। 2টো চোখই তুলে নেওয়া হয়েছে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আলিম চৌধুরীর, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফজলে রাব্দির হৃদযন্ত্র কেটে বের করা হয়েছে বুকের ভিতর, ইত্যাদি ইত্যাদি। এ জাতীয় খবর বাংলাদেশের সংবাদপত্র ও বই পুস্তকে ছাপা হয়েছে বহুবার, এবং মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ এ ধরনের প্রকাশনার একটি সংখ্যাও আমাকে দিয়েছেন। আমি ইতোপূর্বে মিসেস চৌধুরীর সাথে সাক্ষাৎ করে জানতে পারি যে ডাক্তার আলিম চৌধুরীর চোখে কোনো প্রকার আঘাত ছিল না। আমি বারবার মিসেস চৌধুরীর কাছে ওই সব বেদনাদায়ক স্মৃতির কথা জানতে চাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করলে তিনি বলেন, না, তিনি কখনোই কিছু মনে করেননি। তিনি তার স্মৃতিচারণগুলো এর মাঝে প্রকাশও করেছেন যাতে তার স্বামীর উপর নির্যাতনের বর্ণনা দেয়া হয়েছে। তার দেয়া বর্ণনাতে ডাক্তার আলিম চৌধুরীর চোখে কোনো আঘাতের কথা উল্লেখ নেই। ডাক্তার ফজলে রাব্বির মরদেহ পাওয়া গিয়েছিল রায়ের বাজারে ও তার মরদেহ সম্পর্কে তার স্ত্রী লিখেছেন তার বাম গাল ও কপালের বাম পাশে ছিল অসংখ্য বুলেটের চিহ্ন। বুকেও অসংখ্য বুলেটের আঘাত ছিল, তবে তা আমি গুণে দেখিনি, কিন্তু এটা ডাহা মিথ্যে কথা যে তার বুক চিরে ফেলা হয়েছিল। আমি সেই বুক 2 হাত দিয়ে ধরেছি ও দেখেছি। তার স্বামীর ব্যাপারে প্রচারিত ভুল বর্ণনা সম্পর্কে মিসেস রাব্বি ভালোভাবেই জানতেন ও তার নিজের স্মৃতিচারণে কয়েক বছর আগে তা তিনি তুলেও ধরেছিলেন। তারপরও ওই অপ্রয়োজনীয় ভুল তথ্যটি 15 বছর পরও একটি দায়িত্বশীল মহল বারবার প্রচার করেছে।
1971 সালের ডিসেম্বর মাসের অন্যান্য হত্যাকাণ্ড 1971 সালের ডিসেম্বর মাসে অনেকগুলো ন্যাক্কারজনক হামলা ও হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একবারেই অনুপস্থিত। এগুলোর মধ্যে একটি হত্যাকাণ্ডের ঘটনা ছবিসহ ওই সময়ে ব্যাপকভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচার পেয়েছিল। এটি ছিল ঢাকার বুকে প্রকাশ্য জনসম্মুখে একদল বেসামরিক লোককে মুক্তিযোদ্ধা কমান্ডার টাঙ্গাইলের কাদের সিদ্দিকী বা বাঘা সিদ্দিকী ও তার বিশেষ বাহিনী কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের দ্বারা বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যাকাণ্ডের ঘটনা। ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর 16 ডিসেম্বর আত্মসমর্পণের পর 1971 সালের 20 ডিসেম্বর দ্য ডেইলি টেলিগ্রাফ তার প্রথম পাতায় যে খবরটি ছাপে তা ছিল এরূপ: পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের পর প্রথম জনসমাবেশে 4 জন তরুণকে মারধর করে নির্যাতন করা হয়েছে প্রায় 30 মিনিট ধরে এবং তারপর উল্লসিত বাঙালিদের সামনে ওই 4 জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। ঢাকার রেসকোর্সে শনিবারের জনসমাবেশে কোনো মুক্তিযোদ্ধা নেতাই ওই 4 জনের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করতে পারেননি, অথচ ওই 4 জন বাঙালিকে ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ওই 4 জনকে হত্যা করার যে ছবিটি ছাপা হয় তার শিরোনাম ছিল সপ্তাহান্তে ঢাকায় হাস্যরত গেরিলারা তাকিয়ে দেখছে একজন বন্দীকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারার আগে কিভাবে তাকে পেটানো হচ্ছে ও নির্যাতন করা হচ্ছে। ওই একই দিন দ্য টাইমসের শিরোনাম ছিল প্রার্থনার পর মুক্তিবাহিনী বন্দীদের বেয়নেট দিয়ে হত্যা করছে। ওই ঘটনার ছবি ও মন্তব্যগুলো 1972 সালের 24 ফেব্রুয়ারি লে ইউরোপীয়তে শেখ মুজিবের ওপর লিখিত ওরিয়ানা ফালাচির একটি ফিচার প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি সাংবাদিকদের তোলা ওইসব ছবির কয়েকটিতে দেখা যায় কিভাবে মুক্তিবাহিনীর সদস্যরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার আগে বন্দীদের চোখ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এক বিশাল জনতা তা দাঁড়িয়ে দেখছে, তাদের কেউ কেউ আবার দাঁত বের করে হাসছে। দর্শকদের মধ্যে শিশুরাও ছিল ও প্রতিহিংসার শিকার ওই হতভাগ্যদের মধ্যে ছিল একজন বালক। জানা যায় ওই বর্বরোচিত ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী কাদের সিদ্দিকীকে গ্রেপ্তার করে। 1971 সালের যুদ্ধের পর তার লেখা স্মৃতিচারণের 2টি অংশে কাদের সিদ্দিকী ওই হত্যাকাণ্ডের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন জনসমাবেশে যাওয়ার পথে তিনি ও তার লোকজন একটি গাড়ি থেকে 2 জন অবাঙালি যুবতী তাদের বয়স্ক পিতা ও 50,000 টাকা উদ্ধার করেন, যে গাড়িতে 4 জন লোক তাদের অপহরণ করে নিয়ে যাচ্ছিল। তিনি ওই 4 জনকে বেঁধে ফেলার নির্দেশ দেন ও ওই 4 জনকে নিয়ে আসা হয় সমাবেশে, যেখানে মঞ্চে তার সাথে শেখ মুজিবের পুত্র জামালও উপস্থিত ছিলেন। কাদের সিদ্দিকী লেখেন, জনসমাবেশ শেষে তিনি সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করেন যে 4 জনকে ধরে আনা হয়েছে তাদের কি শাস্তি দেয়া উচিত। জনতা সমস্বরে চিৎকার দিয়ে বলে তাদের হত্যা করা হোক। কাজেই জনগণের মতের প্রতিফলন ঘটিয়ে 4 জনকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়া হত্যা করা হয়। কাদের সিদ্দিকী স্পষ্ট বুঝতে পেরেছিলেন ও অনুভব করেছিলেন যে বিদেশি সংবাদমাধ্যম তাকে জনসমাবেশে প্রকাশ্য জনসম্মুখে লুটেরা ও নারী অপহরণকারীদের হত্যা করার জন্য অন্যায়ভাবে সমালোচনা করেছে। বিচার বিভাগের কোনো রায় ছাড়া এ ধরনের নির্যাতন ও হত্যাকাণ্ডে সিদ্দিকী অন্যায় কিছু দেখেননি। হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া ঢাকার একজন খ্যাতিমান বাঙালি বুদ্ধিজীবী উল্লেখ করেন, আমি কয়েকজনকে আমার স্ত্রী ও আমার জ্ঞাতি ভাইয়ের সাথে তর্কে লিপ্ত হতে দেখি। তাদের একজন আমার শার্টের কলার ধরে টেনে নিচে নামিয়ে এনে বাইরে অপেক্ষমান জিপে বসায়। গন্তব্যস্থলে পৌঁছানোর পর অপহরণকারীরা আমাকে নিয়ে যায় একটি বাড়ির 3য় তলার বড় একটি কক্ষে। যে যুবকটি আমার কলার ধরে রেখেছিল হঠাৎ সে সজোরে আমার গালে থাপ্পড় মেরে বসে। খুলে নেওয়া হয় আমার সোয়েটার, শার্ট, গেঞ্জি, ঘড়ি ও চশমা। তারা আমার রুমাল দিয়ে আমার চোখ বেঁধে দেয়, হাত দুটো বেঁধে দেয় পিছন মোড়ে এবং তারপর চামড়ার চাবুক দিয়ে আমাকে পেটাতে শুরু করে আর শক্ত কিছু দিয়ে আমার হাত ও পায়ের আঙুলের গিঁটে আঘাত করে। এই অবস্থায় এক রাত বন্দি রাখার পর তাকে একটি জিপের পেছনে মেঝেতে বসিয়ে নিয়ে যাওয়া হয় অজানা একটি জায়গায়। এখানে চোখ বাঁধা অবস্থায় গলা টিপে ধরে তার বুকে 3 বার ছুরি দিয়ে আঘাত করে তারপর শিরদাঁড়ায় প্রচণ্ড আঘাত করলে এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তখন মৃত ভেবে তাকে ফেলে দেয়া হয়। অলৌকিকভাবে তিনি বেঁচে যান ও পথচারীরা তাকে উদ্ধার করার সময় তিনি তার ইউনিভার্সিটির অপর একজন কর্মীকে সেখানে পড়ে থাকতে দেখেন। এ ঘটনা 14-15 ডিসেম্বর বুদ্ধিজীবী ও পেশাজীবীদের অপহরণ ও হত্যাকাণ্ডের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দেয়, যেখানে পুনরায় বাংলাদেশে সে ধরনের ঘটনা ঘটে স্বাধীনতা লাভের ঠিক 3 দিন পর 1971 সালের 19-20 ডিসেম্বর। এই নির্যাতিত ব্যক্তিটি, যিনি পঙ্গু অবস্থায় বেঁচে যান, তিনি হলেন ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ভাষার সুনামধন্য অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর সৈয়দ সজ্জাদ হোসেন। যিনি রাস্তায় তার পাশেই পড়েছিলেন অর্ধমৃত অবস্থায়, তিনি হলেন প্রফেসর ডাক্তার হাসান জামান। এ ঘটনার হত্যাকারীরা পাকিস্তান সমর্থিত আল বদরের সদস্য ছিলেন না, যারা তখন পালিয়েছিল, বরং যারা সৈয়দ সাজ্জাদ হোসেনকে মেরে ফেলতে চেয়েছিল তা ছিল স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা ডাক্তার হোসেনের মতে, যাদের অধিকাংশই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ডাক্তার হোসেন রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন 1967 থেকে 1971 মাঝামাঝি পর্যন্ত এবং তারপর অখণ্ড পাকিস্তানের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে। ডাক্তার
ডাক্তার সৈয়দ সাজ্জাদ হোসেন ছিলেন অখণ্ড পাকিস্তানের একজন কট্টর সমর্থক। তার উপর হামলাকারীরাও ছিল আলবদরের ন্যায় বাঙালি যুবক, যারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে দ্বিমত পোষণ করতেন সৈয়দ সাজ্জাদ হোসেনের সাথে। উভয় পক্ষের যুবকদের রাজনৈতিক আচরণ ছিল একই ধরনের। স্বাধীনতার সমর্থক বুদ্ধিজীবী ও পেশাজীবীদের, যেমন আলবদরের সদস্যরা পাকিস্তান বিরোধী বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করেছেন, তেমনি স্বাধীনতাকামী যোদ্ধারাও পাকিস্তান সমর্থিত বুদ্ধিজীবীদের আখ্যায়িত করেছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি বা বিশ্বাসঘাতক হিসেবে। যে ছাত্ররা সৈয়দ সাজ্জাদ হোসেনকে অপহরণ করেছে, তারা তাকে আখ্যায়িত করে অননুত্তপ্ত শুকর হিসেবে ও বলে ওই রকম একজন বিশ্বাসঘাতকের গুলি খাওয়াই উচিত। ডাক্তার হোসেন বলেন, তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আমি নাকি পাকিস্তান সেনাবাহিনীর হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের হত্যাকাণ্ডের জন্য দায়ী ও অনৈতিক কাজের জন্য পাক সেনাবাহিনীর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল থেকে মহিলা সরবরাহ করেছি। এ ধরনের অভিযোগে আমি হতবাক হয়ে যাই। আমি তাদের বলি, তাদের ইচ্ছে হলে তারা আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু তাদের সেসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং আমি যে কোনো অভিযোগের জন্য বিচারের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু উভয় পক্ষেরই ওই অস্ত্রধারী যুবকরা কোনো ধরনের নীতিনৈতিকতা, গণতান্ত্রিক রীতিনীতি, মুক্ত সমাজ বা বিচারের প্রতি আগ্রহী ছিলেন না। লক্ষণীয় যে আলবদর ও মুক্তিযোদ্ধারা ওই ক্ষেত্রে শিক্ষিত বাঙালি যুবক। যেখানে ডাক্তার সাজ্জাদ হোসেনকে আটক রাখা হয় ও নির্যাতন করা হয়, সেটি ছিল ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে সায়েন্স অ্যান্ড এক্স বিল্ডিংয়ে। তাকে মৃত ভেবে যেখানে ফেলে দেয়া হয়, সেটি ছিল জিন্না অ্যাভিনিউতে, বর্তমান বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, গুলিস্তান সিনেমা হলের সামনে। ১৯৭২ সালে আক্রমণ ও হত্যাকাণ্ডের সংখ্যা বৃদ্ধি। খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের নিরুদ্দেশ হওয়ার ঘটনাটি বড় অদ্ভুত। তার নিখোঁজ হওয়া ও নিহত হওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত সাহিত্যে ও ইতিহাসে। যা হোক, জহির রায়হান ১৯৭২ সালে ৩০ জানুয়ারি ঢাকায় নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার দায়-দায়িত্ব পাকিস্তান সেনাবাহিনীকে দেয়া যায় না, কারণ তারা ওর মধ্যেই যুদ্ধবন্দী হিসেবে ভারতে অবস্থান করছিল। আবার আল বদরকেও দায়ী করা যায় না, কেননা তারা ব্যস্ত ছিল মুক্তিযোদ্ধাদের বদলা নেয়ার ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। ইতোমধ্যে জহির রায়হান নিখোঁজ হয়েছেন। শেখ মুজিব স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন একজন বীরের বেশে। দায়িত্ব নিয়েছেন নতুন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে। ১৪-১৫ ডিসেম্বর স্বাধীনতার সমর্থক নিহত বুদ্ধিজীবীদের মধ্যে জহির রায়হানের ভাই সাংবাদিক শহীদুল্লাহ কায়সারও ছিলেন। উভয় ভ্রাতাই জড়িত ছিলেন বামপন্থী রাজনীতির সাথে। শহীদুল্লাহ কায়সারকে আল বদরের যুবক সদস্যরা ১৪ ডিসেম্বর অন্যান্যদের মতো একই কায়দায় অপহরণ করে নিয়ে গিয়েছিল। তার লাশ তার পরিবার কখনোই পায়নি। জহির রায়হান ১৭ ডিসেম্বর ভারত থেকে ঢাকায় ফিরে আসেন ও তার ভাইয়ের ভাগ্যে কি ঘটেছিল তা খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি স্বাধীনতার সমর্থক বুদ্ধিজীবী ও পেশাজীবীদের ডিসেম্বর হত্যাকাণ্ড সংশ্লিষ্ট অপরাধ প্রমাণ করতে একটি তদন্ত কমিটিও গঠন করেন। কিন্তু তিনি সেই তদন্ত চলাকালীন নিজেই ৩০ জানুয়ারি ১৯৭২ নিখোঁজ হয়ে যান। আবারও বাঙালির হাতে বিহারি হত্যাকাণ্ড। প্রায় ১ বছর আগে খুলনায় জুট মিলে বিহারি নারী, পুরুষ ও শিশুদের বাঙালিরা নির্দয়ভাবে হত্যা করেছিল, সেই বিহারিদের আবারও নির্দয়ভাবে হত্যা করা হয়েছে শেখ মুজিব ও আওয়ামী লীগ শাসিত স্বাধীন বাংলাদেশে। ভাগ্যবান বিহারি যারা বেঁচে গিয়েছিলেন, তাদের ভাষ্য অনুযায়ী ১৯৭২ সালের ১০ মার্চ খুলনায় নিউ টাউন কলোনিতে বিহারি পাটকল শ্রমিক ও তাদের পরিবার পরিজনদের সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঙালিরা ঘেরাও করে রাখে এবং বিহারি নারী, পুরুষ ও শিশুদের নির্বিচারে হত্যা করা হয়। বিহারিরা দাবি করেছেন ওই দিন দেশের বিভিন্ন স্থানে আরও অনেক অবাঙালির উপর হামলা করা হয়েছিল। জুট মিলের বাঙালি শ্রমিকরা আমাকে নিশ্চিত করেছেন যে সেখানে হত্যাকাণ্ড ঘটেছে ও ওই দিন শ বিহারিকে হত্যা করা হয়। অন্যদিকে বিহারিরা আমাকে জানান যে প্রকৃতপক্ষে ওই দিনের ঘটনায় নিহত বিহারিদের সংখ্যা হচ্ছে ২০,০০০ থেকে ২৫,০০০ জন। তাহলে যৌক্তিক কারণেই বলা যেতে পারে ওই দিন হত্যাকাণ্ড ঘটিয়ে কয়েক হাজার বিহারি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছিল। কৌতূহলের বিষয় হল, বাঙালি শ্রমিকরা পুরনো টাউন কলোনি ও নিউ টাউন কলোনির মাঝে এক তুলনামূলক বৈপরীত্যের বর্ণনা দিয়েছেন। তারা জানান ওই দিন পুরনো টাউন কলোনির ম্যানেজার জনৈক রহমান সাহেব নিজে বাঙালি ও আওয়ামী লীগ সমর্থক হওয়া সত্ত্বেও বিহারিদের রক্ষা করেন। অন্যদিকে নিউ টাউন কলোনির ম্যানেজার শহীদ পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধাদের কয়েক ঘণ্টা সময় দিয়ে বিহারিদের হত্যা করতে সহায়তা করেছিলেন এবং হত্যাকাণ্ডের পর লোক দেখানোর জন্য তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এমন ভাব দেখান। ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনী পৌঁছলে বেঁচে যাওয়া বিহারিদের স্থানান্তরিত করা হয় সারথি ক্যাম্পে। বেঁচে যাওয়া বিহারিরা জানিয়েছেন রেড ক্রস তাদের দেখতে এসে হত্যাকাণ্ডের বিস্তারিত লিপিবদ্ধ করে নিয়ে যায়।
বিদেশি সাংবাদিকরাও ওই হত্যাযজ্ঞের খবর ছেপেছিল। আমি যেদিন খুলনায় ওইসব ভুক্তভোগী বিহারি ও স্থানীয় বাঙালিদের সাথে কথা বলছিলাম, সেদিন ঢাকায় আটকে পড়া বিহারিদের নেতারা অনশন ধর্মঘট করছিলেন, যাদের পাকিস্তান ও বাংলাদেশ কেউই গ্রহণ করতে রাজি হয়নি। আমি অসংখ্য ক্যাম্পের মধ্যে 2টো ক্যাম্প পরিদর্শন করেছি, যেখানে হাজার হাজার অবাঙালি মানবেতর জীবনযাপন করছেন ও তারা সকলেই 1971 সালের যুদ্ধের পর হারিয়ে ফেলেছেন তাদের জাতীয় পরিচয়। দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক সময়ে 2 দফায় সীমান্ত রেখা টানার ফলে খুলনায় বেঁচে যাওয়াদের দুইবার নিজ দেশেই আগন্তুক হতে হয়েছে। বিহারি পারভেজ আলম পাকিস্তান সেনাবাহিনীর সদস্য হয়ে 1971 সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে যুদ্ধ করেন এবং এখনও খুলনাতেই বসবাস করছেন। অন্য অনেকের মতো তিনি মনে করেন পাকিস্তান সেনাবাহিনী তাদের সাথে প্রতারণা করেছে, কারণ যুদ্ধ শেষে তাদের যুদ্ধবন্দী হিসেবে পাক সেনাদের সাথে যাওয়ার অনুমতি না দিয়ে নতুন সৃষ্ট দেশ বাংলাদেশে তারা তাদের ফেলে যায়। পারভেজ জানিয়েছেন তিনি 2 বছর দিনাজপুর জেলে ছিলেন এবং তিনি যে বেঁচে আছেন সেটা তার পরম সৌভাগ্য। পারভেজ বলেন তার সাথে জেলে তারই মতো 72 জন বিহারি আটক ছিল, তবে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবিলা করায় ও ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ায় পারভেজ এখন স্থানীয় একজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি জানান ভারতীয় সেনাবাহিনীতে তার একজন আত্মীয় ছিলেন, যিনি যুদ্ধ শেষে খুলনায় অবস্থানকালে তার পরিবারের সকলকে ভারতে নিয়ে যান, যার ফলে 1972 সালের 10 মার্চ খুলনায় নিউ টাউন হল হত্যাকাণ্ডে তাদের কেউই নিহত হননি। পারভেজ আলমের পিতা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন সদস্য ও তাদের পরিবার 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর পূর্ব পাকিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। দক্ষিণ এশিয়ায় মুসলমানদের স্বদেশ হিসেবেই তৈরি হয়েছিল পাকিস্তান নামের দেশটি। আশা করা হয়েছিল যে ভারতের পূর্ব অঞ্চলের কিছু মুসলমান পাকিস্তানের পূর্বাঞ্চলী প্রদেশ পূর্ব পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে যাবে, কিন্তু মাত্র 20 বছরের মাথায় বাঙালিদের ভাষা ও জাতীয় পরিচয়ের উপর ভিত্তি করে ভূখণ্ডে পরিবর্তন আসে এবং এর ফলে 1971-এর শেষে এই অঞ্চলে 3টি জাতি রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু সাবেক পূর্ব পাকিস্তানের বিহারি মুসলমানরা এই 3টি রাষ্ট্রের কোনোটিতেই যাওয়ার জায়গা পায়নি।